দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টির পর মশা নির্মূল আর সচেতনতা বাড়াতে না পারলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা জানান, বৃষ্টির সঙ্গে এডিস মশার বংশ বিস্তারের সম্পর্ক রয়েছে, তাই বৃষ্টির পানি যেন জমে থাকতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগীর বাড়ির 200 মিটারের মধ্যে সব মশা মারতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টি বিদায় নিয়ে দুর্ভোগ কমলেও বাড়ছে ডেঙ্গু বিস্তারের আশঙ্কা। সচেতন না হলে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে। তাই বৃষ্টি পরবর্তী সময়ে নগর কর্তৃপক্ষ ও জনসাধারণকে সচেতন হওয়ার তাগিদ দেন এই কীটতত্ত্ববিদ। ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে। এই এডিস মশা 15 থেকে 20 দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে। এখনই যদি আমরা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে করতে না পারি, তাহলে এই মশাগুলো 20 দিন পরে বেশ ভালোই রোগ ছড়াবে। জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যদি দেখি যে শরীরে র্যাশ আসেনি বা তার প্ল্যাটলেটটা কমে যায়নি, তাকে আমরা বাসায় রেখে শুধুমাত্র প্যারাসিটামল, একটা জিনিস খুব লক্ষণীয়, কোনো ধরনের ব্যথানাশক ঔষধ সেবন করা যাবে না, শুধুমাত্র প্যারাসিটামল, কোল্ড স্পঞ্জিং, পর্যাপ্ত পানি খেতে হবে। এটা মাইল্ড রোগীদের ক্ষেত্রে। কখন আমরা হসপিটালে ভর্তি হবো? যখন দেখবো প্ল্যাটলেটটা 10,000-এর নিচে চলে গেছে, তখন আমরা দেরি করবো না, সাথে সাথে নিকটস্থ হসপিটালে আমাদের ভর্তি হতে হবে। ডেঙ্গু যেন মহামারী আকারে ছড়াতে না পারে, সেজন্য হটস্পট চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অধ্যাপক কবিরুল বাশারের। ডেঙ্গুর রোগীর যে ঠিকানা, যেই স্থানে ডেঙ্গু রোগী বাস করেন বা যে হাসপাতালে ডেঙ্গু রোগী আছেন, সেই বাড়ি বা হাসপাতালকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। কারণ ওই বাসা বা ওই হাসপাতালের আশেপাশের যে মশাগুলো, সেগুলো ইনফেক্টেড মশা। তো ইনফেক্টেড মশা যদি বেঁচে থাকে, তাহলে ওই মশাটি আবার ওই বাড়ির অন্য সদস্য অথবা প্রতিবেশী অথবা মানে অন্য কোনো মানুষকে আক্রান্ত করবে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার সহ জনবহুল শহর, এমনকি গ্রাম অঞ্চলেও এডিস মশার ঘনত্ব বাড়ছে। তাই সারা দেশে এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দুর্বৃত্তের তাণ্ডবে লন্ডভন্ড কাজীপাড়া মেট্রো রেল স্টেশন সচল হচ্ছে যে কোনো দিন। তবে আগুনে পুড়ে যাওয়া মিরপুর 10 স্টেশন খুলতে সময় লাগবে আরও বেশ কিছুদিন, এমন তথ্য জানিয়েছেন DMTCL এর MD আব্দুর রউফ। আর যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান মনে করেন, আপৎকালীন মুহূর্তে স্বল্প খরচ ও সময়ে দেশীয় প্রযুক্তিতেও স্টেশন চালু করা সম্ভব। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। ক্ষোভের আগুনে পড়েছে মিরপুর 10-এর পুলিশ বক্স। ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে চলেছে মেট্রো রেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল জুলাইয়ের 19 তারিখ সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেলের স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। হামলায় স্টেশন দুটিতে প্রবেশের পাঞ্চ মেশিন সহ টিকিট ভেন্ডিং মেশিনও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময় DMTCL এর তৎকালীন MD জানিয়েছিলেন, স্টেশন দুটির সংস্কারে সময় লাগবে অন্তত 1 বছর আর ব্যয় হবে অন্তত 300 কোটি টাকা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার 1 মাসের মধ্যেই চালু করে মেট্রো রেল। আর স্টেশন দুটির মেরামতে 138 কোটি টাকা খরচের কথা বলা হলেও এখন আরো কমার কথা বলছে কর্তৃপক্ষ। ওটা বলা হয়েছিল আমাদের আগে, আমরা কিন্তু ওই অবস্থানে এখন নাই। কমবে আমাদের অবস্থানটা কমিটি, ওটা তো একটা প্রাইমারি এস্টিমেট করেছিল, 7 দিনের মধ্যে আমরা একটা পিকচার পাবো, কতটা রিপেয়ার হবে, কোনটা পুরো বদলাতে হবে, তখন এই রেট গুলোর বিষয়টা জানা যাবে। আমাদের সিস্টেম গুলো কাজীপাড়াতে যেভাবে নষ্ট হয়েছে, তার অনেক বেশি নষ্ট হয়েছে মিরপুরে। কমানোর জন্য সব চেষ্টা চলছে। আমরা সরকারের যে অনুসৃত নীতি, যতটা ব্যয় সাশ্রয় করা যায়। বন্ধ থাকা স্টেশন দুটি সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সব কাজ শেষ, কাজীপাড়া স্টেশন চালু এখন সময়ের ব্যাপার মাত্র। তবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরপুর 10 স্টেশন চালু হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান নতুন MD। আমাদের উপদেষ্টা আমাদের মুখ থেকে আসবে, আশা করতে থাকবে। কাজীপাড়ারও কাজ শেষ পর্যায়ে আছে, কালকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করতে। আজকে ওনাদের নলেজ দেই যে আমরা অলমোস্ট রেডি, সর্বোচ্চ চেষ্টা চলছে দ্রুত সময় চালু করার জন্য।
এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান মনে করেন স্টেশন দুটি চালু করা তেমন জটিল কিছু নয়। সদিচ্ছা থাকলে দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনাতেই দ্রুততম সময়ে চালু করা সম্ভব ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি। বিশেষ করে সিগন্যাল পয়েন্টস এবং কমিউনিকেশন সিস্টেম যদি এটা ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, অর্থাৎ ট্রেন পরিচালনা যদি কোনো ধরনের এখানে নিরাপত্তা বা নিরাপদের কোনো ঘাটতি তৈরি না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখে কিন্তু চালু করা উচিত। কাজীপাড়ার পাশাপাশি মিরপুর 10 যে স্টেশনের কথা বলা হচ্ছে, সেখানে লোকাল প্রযুক্তি, লোকাল যন্ত্রাংশ এবং লোকাল টেকনিশিয়ানদের দিয়েও যতটুকু সম্ভব এটাকে সংস্কার করে যত দ্রুত সম্ভব চালু করতে হবে। ঠিক করতে যে ব্যয়ের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু এত বেশি লাগবে না, কারণ আমার নতুন করে ডিজাইনের এখানে কিন্তু দরকার নাই। তো আমরা যে জিনিস আসলে নিজেরা মেনটেনেন্স করতে পারবো না বা আমাদের নিজেদের সক্ষমতা নাই, সেই ধরনের জিনিস আসলে করার পক্ষে আমি কিন্তু না। আগের সরকার ও মেট্রো রেল ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তারা শুধুমাত্র নতুন প্রজেক্ট আর কমিশন লাভের আশায় খরচ বাড়ানো ও সময় ক্ষেপণের চেষ্টা চালিয়েছিলেন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 872 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 5 জনের মধ্যে 4 জন নারী ও 1 জন পুরুষ। দর্শক, রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, পুরো রাজধানী জুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তো কি অবস্থা হাসপাতালগুলোতে দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, আসলে আপনি ঠিকই বলেছেন, দিন যতই যাচ্ছে ততই কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। বিশেষ করে চলতি বছরের কিন্তু শুরু থেকে জুলাই মাস পর্যন্ত বা আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল। হঠাৎ করেই কিন্তু সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল যে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে, 5 জন সহ কিন্তু এই চলতি বছর মোট 113 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শুধু কিন্তু রাজধানীতে আসলে মৃত্যু হচ্ছে ব্যাপারটি কিন্তু তা নয়। আমরা গতবারই দেখেছি যে রাজধানী ছাড়িয়ে আসলে সারা দেশে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে গেছে এবং চলতি বছরও কিন্তু আমরা গত বছরের মতোই দেখছি যে ঢাকার থেকে কিন্তু ঢাকার বাইরে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং ঢাকার যে সমস্যাটা যেটি হচ্ছে সেটি ঢাকার বাইরে থেকে যে সকল রোগী আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ঢাকামুখী হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি হাসপাতালগুলোতে। যেহেতু আমি এখন রয়েছি ডিএনসিসি কোভিড হাসপাতালে, এই হাসপাতালটি করোনার সময় একেবারে করোনার জন্য তৈরি করা হলো, পরবর্তীতে কিন্তু ডেঙ্গুর রোগের চিকিৎসা এখানে দেওয়া হয় এবং চিকিৎসকরা যেটি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। গত বছরের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আসলে এবারও চিকিৎসা সেবা দিয়ে যাবেন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানেও কিন্তু ডেঙ্গু রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসকরা আসলে যেটি পরামর্শ দিচ্ছেন যে যদি ডেঙ্গুতে আক্রান্তের যে লক্ষণগুলো যদি দেখা যায়, সাথে সাথেই যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া বা হাসপাতাল, আশেপাশের যে হাসপাতাল আছে উপজেলা হাসপাতাল, সেখানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ঘরে বসে না থাকার পরামর্শ তারা দিচ্ছেন। তো মালিহা, এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। বারবার আলটিমেটামের পরেও উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 0 পয়েন্ট ও 2 নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে একই দাবিতে আন্দোলন করেন তারা। তবে সারাদিনেও কোনো
ফলাফল না আসায় এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল। বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের বিষয়ে কি বলছে শিক্ষার্থীরা, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়ে মন্তব্য কি জানাবেন আমাদের? যে মালিহা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিকাল 5টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা জড়ো হয়ে তারা কিন্তু এই ঘোষণা করে। তাদের একটাই দাবি, বারবার আলটিমেটাম দেওয়ার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ করা হয়নি, শুধু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কখনো কিন্তু প্রজ্ঞাপন বিসি নিয়োগ করে প্রজ্ঞাপন দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। তারা আরও জানিয়েছেন আসলে সব বিশ্ববিদ্যালয় যেখানে বিসি পাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কেন বিসি পাবে না। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই আলটিমেটাম দিয়েছে। তারা জানিয়েছেন আসলে সবাই যখন স্বর্গে চবি কেন মর্গে, আর নয় বিজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, এই ধরনের তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানের পরপরে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু আজ থেকে কোনো ধরনের কার্যক্রম চলবে না বলে তারা জানিয়েছেন। এবং তারা আরও দাবি করেছেন সব বিশ্ববিদ্যালয় বিসি পেয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বারবার আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু কোনো বিসি পায়নি এবং তারা আরও দাবি জানাচ্ছে আসলে কেন বিসি পাচ্ছে না, বারবার আলটিমেটাম দেওয়া হচ্ছে এরপরও কেন বিসি পাচ্ছে না। তারা কিন্তু জানিয়েছেন একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে। যেখানে একাডেমিক কার্যক্রম চলমান থাকবে সেখানে প্রশাসনিক কার্যক্রম কিভাবে চলমান থাকবে তারা এটাও বলেছে এবং তারা জানিয়েছেন প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি হচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করেছেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। মালিহা, এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শারীরিক প্রতিবন্ধী বাবার চিকিৎসার টাকা জোগাতে 3 বছর আগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ঢাকা এসেছিলেন সুজন হোসেন। এদিকে জীবিকার তাগিদে ঢাকায় এসে মোবাইল ফোনের দোকানে কাজ নেন লালমনিরহাটের আদিতমারি উপজেলার মেরাজ। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে দুজনেই চলে যান না ফেরার দেশে। এতে চরম দুর্দশায় দুজনের পরিবার। লালমনিরহাট সংবাদদাতার প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। জমি জমা কিছুই নেই, সম্পদ বলতে আছে একটু ভিটেমাটি। শারীরিক সমস্যার কারণে কোনো কাজ করতে পারেন না সুজনের বাবা শহীদুল ইসলাম। বাবার চিকিৎসা করাতে ও সংসারের হাল ধরতে কলেজের পড়াশোনা ছেড়ে 3 বছর আগে ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ নেন সুজন। এর মধ্যে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সরব হন বৈষম্য বিরোধী আন্দোলনে। কিন্তু সরকার পতনের দিন আশুলিয়ার বিজয় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। পরিবার জানায় সুজনের মৃত্যুর পর থেকে খেয়ে না খেয়ে কোনো মতে জীবন কাটছে তাদের। ঋণ দেওয়া কতগুলি আছে বললে মা কোনো চিন্তা যন্ত্রণা করবেন না, তোমার আমি খুবই সুখ করে দেব, বাবা যে এই মতন হয়ে যাবে আমি তো কোনো ধারণা করিনি। সুজনের মতো অভাবে পড়ে আদিতমারি ছেড়ে পরিবার নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে আসেন কলেজ ছাত্র মেরাজ। সেখানে একটি মোবাইল ফোনের দোকানে কাজ করে যা পেতেন তা দিয়েই চলত সংসার। কিন্তু গত 5 আগস্ট যাত্রাবাড়ির মিছিলে গুলিবিদ্ধ হয়ে পরপারে যান মেরাজ। এরপর থেকে পরিবারের দিন কাটছে অভাব অনটনে। আমরা তো মুখ খালি করে দিয়েছে মায়ের আমার, আমরা তো খদিব, আমি কিভাবে আমি বাঁচবো আমি সেটাই আমি ভাবতেছি, আমার তো কোনো বাঁচার কোনো উপায় নেই। সম্প্রতি মেরাজের কবর জিয়ারত ও তার পরিবারকে অর্থ সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলো। আমরা তাদেরকে জাতির বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিব এবং আমাদের দলের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই সমস্ত আত্মহত্যা দানকারী সন্তানদের নামে এলাকায় কোনো প্রতিষ্ঠান আমরা করতে পারি কিনা সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। সুজন ও মেরাজ হত্যার বিচার হবে, সরকারি সহায়তায় জীবনে আসবে স্বাচ্ছন্দ্য, এমনটাই চায় তাদের পরিবার। সৈয়দ মাহমুদ, RTV। গতকাল রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলেকে নিয়ে রাজধানীর মণিপুরার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র ও অবৈধ দ্রব্য পাওয়ার তথ্যে অভিযান চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি তারা। তবে পুলিশ বলছে অভিযানের খবর জানতে পেরে অবৈধ জিনিসপত্র সরিয়ে ফেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুসারীরা। পরে অন্য আরেকটি মামলায় ঘটনাস্থল থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মাদারীপুরে সরকারি এতিমখানায় কোমলমতি শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রতিবাদ করলেই করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বছরের পর বছর এতিমদের নামে বরাদ্দকৃত সরকারি টাকাও আত্মসাতের অভিযোগ আছে অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এতিম শিশুরা। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তাবান্না। সমাজসেবা অধিদপ্তরের অধীনে 2004 সালে 100 এতিম শিশুদের থাকার জন্য মাদারীপুরের খাগদি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজে কলমে এই শিশু পরিবারে ভর্তি দেখানো হয় 60 জন শিশুকে, তবে বাস্তবে ভর্তি আছে 27 এতিম শিশু। প্রতি মাসে প্রত্যেক শিশুর খাবারের জন্য 3000 টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দ থেকে সপ্তাহে 2 দিন আমিষ জাতীয় খাবার বরাদ্দ দেয়া থাকলেও সেই খাবার জুটে না মা বাবাহারা এতিম শিশুদের কপালে। তাদের দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার, যা খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। মাছ লেখা আছে মিরকা মাছ, রুই মাছ, এই জায়গায় দেয় পাঙ্গাস মাছ। দুধ দেওয়ার কথা ছিল, দুধ দেয় না, দেয় হলো বিস্কিট। ছাত্রছাত্রী আছে, এদের মারধর করা হয়, নিয়মিত খাবার দেওয়া হয় না। অভিযোগ আছে এই শিশু পরিবারে প্রত্যেক শিশুর পোশাক, প্রসাধনী, শিক্ষা সামগ্রী ও চিকিৎসার জন্য বরাদ্দকৃত টাকা চলে যায় অফিস কর্মকর্তাদের পকেটে। আর এসব বিষয়ে অভিযোগ করলে নির্যাতনের শিকার হয় শিশুরা। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে ঘাস কাটায়, তারপর পাটা বাসায়, ছোট পোলা পান মারধর করে, যে কাম না করলে কাম করায় মোর হাতে ঘা হয়ে গেছে, ড্রেন পরিষ্কার করায় মোর হাতে ঘা হয়ে গেছে। ওষুধ পাতি ঠিক মতন দেয় না, নিজের বাড়ি থেকে ওষুধ কিনে আনতে হয়। আমাকে পচা মাছ দেয় আর গরুর গোস্ত দেয় না, আর মুরগির গোস্ত দেয় ডিম। কদিন আগে যে সরকারি নির্বাচন কদিন মা আসছিল, 9টা বাজে আসছে, 12টা বাজে গেট খুলে দেয়। এসব অভিযোগ অস্বীকার করেছেন সরকারি শিশু পরিবারের এই কর্মকর্তা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমার জানা মতে আমি কোন নিবাসীকে আমি নির্যাতন করতে দেখি নাই, কোন নিবাসী আমার কাছে লিখিত ভাবে এবং মৌখিকভাবে আমাকে কখনো জানাই নাই। আমি যদি এই ধরনের কোনো অভিযোগ পাই নিবাসীদের কাছে মৌখিক এবং লিখিত হবে, আমি সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিব। শিশু পরিবারের এতিম শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম দূর করার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আন্তর্জাতিক সংবাদ। 10 বছর পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আজ প্রথম দফার ভোট গ্রহণ চলছে জম্মুর 8টি এবং কাশ্মীরের 16টি সহ মোট 24টি কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টায়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন ঘিরে উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটে লড়ছেন মোট 219 জন প্রার্থী। 23 লক্ষেরও বেশি ভোটার নিজেদের রায় দেবেন। এবার নির্বাচনে শামিল হয়েছে ন্যাশনাল কনফারেন্স, PDP, কংগ্রেস, বিজেপির মতো হ্যাভিওয়েট দলগুলো। তবে এই নির্বাচনের প্রধান চমক ভারতে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর নেতাদের স্বতন্ত্র অংশগ্রহণ। লেবাননে তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজারের মাধ্যমে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রায় 3000 মানুষ আহত ও অন্তত 9 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম BBC এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার সারা দেশে প্রায় একসঙ্গে মানুষের পকেটে হাতে থাকা পেজারে বিস্ফোরণ ঘটতে শুরু করে। যন্ত্রটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারাও। ফারুক হোসেনের রিপোর্ট। হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠতে থাকে লেবানন। লুটিয়ে পড়ে মানুষ, ছড়িয়ে পড়ে আতঙ্ক, শুরু হয় ছোটাছুটি। ইসরায়েলি ভয়াবহ হামলায় এটি যেন ছিল লেবাননের সাধারণ চিত্র। নজিরবিহীন এ ঘটনার জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ ও লেবাননের সরকার। পাল্টা হামলা চালানোর হুমকিও দিয়েছে হিজবুল্লাহ, কিন্তু এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইসরায়েলের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুতে ব্যাপকভাবে পেজার ব্যবহার শুরু করে হিজবুল্লাহ, কারণ মোবাইল ফোনের মাধ্যমে তাদের সহজেই ট্র্যাক করতে পারত ইসরায়েলিরা। এ কারণে নেটবিহীন পেজার ব্যবহারের দিকে ঝুঁকে পড়ে তারা। স্কাই নিউজ আরাবিয়া জানিয়েছে, 5 মাস আগে লেবাননে যাওয়ার আগেই গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে পড়ে যায় যন্ত্রগুলো। ডিভাইসগুলোর ব্যাটারির উপর অত্যন্ত উচ্চ বিস্ফোরক PETN স্থাপন করে দেয় সংস্থাটি। তারপর সেগুলো লেবাননে পাঠায় তারা। এরপর দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলোতে মঙ্গলবার বিস্ফোরণ ঘটায়।
হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিস্ফোরণের আগে পেজারগুলো উত্তপ্ত হয়ে ওঠে, এরপরই বিস্ফোরিত হতে শুরু করে সেগুলো। তবে দূর থেকে কিভাবে এসব ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হলো সেটি এখন তদন্তের বিষয়। ফারুক হোসেন, RTV। খেলার খবর। দীর্ঘদিন চুপ থাকার পর আবারও ফুটবল নিয়ে সরব আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন। কাজী সালাউদ্দিন ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই তরফদারের নির্বাচনের ঘোষণা দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এখন পর্যন্ত প্রকাশ্যে অন্য কোনো প্রার্থীর নির্বাচন করার ঘোষণা না আসায় তৈরি হয়েছে অনেক প্রশ্ন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দিন দুই আগে হঠাৎই ফুটবল নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন। যেদিন তিনি এ অনুষ্ঠান করেছেন তার একদিন আগে ফুটবল ফেডারেশনের নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে সাবেক ফুটবলার আমিনুল হকের উপস্থিতি নতুন সব প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে আমিনুল হক সহ সাবেক বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলারের তরফদারকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা। চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষকতা থেকে সরে এসে নিজের ক্লাব বন্ধ করে কেন আবার হঠাৎ করে ফুটবলে ফেরা? তখন তো ফুটবল থেকে আবার আমাকে চলে যেতে হয়েছিল, যার জন্য সব জায়গায় স্টপ হয়ে গিয়েছে। মাঠে তো আমরা থাকার জন্যই আমরা চেষ্টা করতেছি। অবস্থা যদি অনুকূলে থাকে অবশ্যই থাকবো, অবস্থা যদি অনুকূলে না থাকে তখন ডিসিশন হবে পরে, বাট ডেফিনেটলি আমি থাকবো। বাফুফের নির্বাচনে অর্থের ঝনঝনানির কথা ওপেন সিক্রেট, সাথে অনেক কাউন্সিলরের সততা নিয়েও আছে প্রশ্ন। আমি মনে করি এবারে অন্তত ফুটবলের ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলর তাদের মেধাকে নিয়োগ করবে আর কি। এদিকে জাতীয় দলের সাবেক ফুটবলার ও গত নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপরীতে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হওয়া শফিকুল ইসলাম মানিকও দিচ্ছেন নির্বাচনের ঘোষণা, কিন্তু কোন পদের নির্বাচনে লড়বেন তা নিয়ে তিনি নিজেই ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচন করা, কোন পজিশনে নির্বাচন করা ওটা মুখ্য না, বাট নির্বাচনের সাথে থাকা এবং ফুটবল ফেডারেশনে কাজ করা, আমি সেই জায়গার একটি অংশ হতে চাই। আমার মেধাটা সেখানে প্রয়োগ করতে চাই, তো সেটার জন্য আমাকে নির্বাচন করতে হবে। নির্বাচনকে ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখন সংগঠক ও কাউন্সিলররা চান যোগ্য ব্যক্তির নেতৃত্ব। ফুটবল ফেডারেশনের যোগ্য অর্গানাইজার যারা পরিচালনা করতে পারে, যারা যোগ্য ভাবে কাজ করতে পারে, তাদেরকে নেওয়া উচিত। 26 অক্টোবর হবে বাফুফের নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।